হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 15 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা অবস্থান্তর ধাতুর রঙিন যৌগ বা রঙিনায়ন ঘটন দেখব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অবস্থান্তর ধাতুর রঙিনায়ন বা রঙিন যৌগ ঘটন। ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে টপিকটা লিখে দেই। হ্যাঁ, অবস্থান্তর ধাতুর রঙিনায়ন বা রঙিন যৌগ ঘটন। রঙিন আয়ন বা রঙিন যৌগ ঘটন। রঙিন যৌগ ঘটন। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক কি ভাই? অবস্থান্তর ধাতুর রঙিনায়ন বা রঙিন যৌগ ঘটন। ঠিক আছে, এটা পড়ার আগে আমরা প্রথমে একটু লিগ্যান্ড সম্পর্কে জেনে নেব। হ্যাঁ, লিগ্যান্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে ভাই, লিগ্যান্ড হচ্ছে কি? জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। ওকে, চলো আমরা আগে লিগ্যান্ডের সংজ্ঞাটা লিখে ফেলি। হ্যাঁ, আমাদের লিগ্যান্ডটা আগে বুঝতে হবে, তাহলে আমরা অবস্থান্তর ধাতুর রঙিন আয়ন বা রঙিন যৌগ ঘটনটা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। লিগ্যান্ড কি ভাই? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হচ্ছে। ঠিক আছে, জটিল আয়ন ঘটনকালে কি হবে? তারা কি করবে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করবে। এইরকম যৌগ অণুকে আমরা কি বলবো? দাতা বলবো বা লিগ্যান্ড বলবো। ওকে, দেখো, জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে, জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে, জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে, জটিল আয়ন জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে, জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে, যৌগ ঘটনকালে জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী, মানে মুক্তজোড় ইলেকট্রন প্রদানকারী, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। দাতা বা লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড বলা হয়। ঠিক আছে, জটিল আয়ন বা জটিল যৌগ ঘটনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। ওকে, দেখো আমরা একটা যৌগ লিখি। কি? হেক্সা একোয়া আয়রন 2+ আয়ন। একটু বুঝিও। পানি কয়টা এখানে আছে?
6টা, ঠিক আছে। ওকে, আয়রন 2+ আয়ন, ঠিক আছে। এটা কি একটা জটিল যৌগ। ওকে, এই যৌগটার নাম কি? দেখো, পানি, এটাকে বলবো আমরা একুয়া, ঠিক আছে। কয়টা আছে? 6টা আছে, তাই আমরা বলবো হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন। কি বলবো? হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন, ঠিক আছে। এটা কি ভাই? একটা জটিল যৌগ, ঠিক আছে, বা জটিল আয়ন একটা। বুঝো, আমরা কি বলছি? লিগ্যান্ড কি? জটিল আয়ন বা যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী, ঠিক আছে। এখানে পানি আছে যে ভাই, এই যে পানি, এই পানি হচ্ছে কি লিগ্যান্ড। কেন পানিকে কেন লিগ্যান্ড বলা হচ্ছে? পানিকে লিগ্যান্ড কেন বলা হচ্ছে? কারণ পানির যে অক্সিজেন আছে, এই যে পানিতে যে ভাই অক্সিজেন আছে, এই অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় আছে। পানির অক্সিজেনে কি আছে ভাই? 2 জোড়া মুক্ত জোড় আছে। বুঝতে পেরেছ? এই পানির অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই জন্যই পানিকে কি বলা হচ্ছে? লিগ্যান্ড বলা হচ্ছে। ওকে, পানিকে এই জন্যই লিগ্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে। দেখো, তার লিগ্যান্ড কি ভাই? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন বা যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলবো, ঠিক আছে। এই যে আমরা লিখলাম হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন, এইখানে কি ভাই? পানিকে কি বলা হচ্ছে? লিগ্যান্ড বলা হচ্ছে। কেন? কারণ পানির অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় আছে। এই জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হচ্ছে, তাই তো। কি হেক্সা একুয়া আয়রন 2+ আয়নে পানিকে লিগ্যান্ড কেন বলা হচ্ছে? কারণ পানির অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় আছে, ঠিক আছে। এই জন্য আমরা পানিকে কি বলবো? লিগ্যান্ড বলবো। ওকে, পানির অণুর অক্সিজেনে মুক্ত জোড় আছে, ঠিক আছে। দেখো, এই লিগ্যান্ড হচ্ছে কি ভাই? দুর্বল লিগ্যান্ড হতে পারে, আবার শক্তিশালী লিগ্যান্ডও হতে পারে, ঠিক আছে। ওকে, দেখো, আগে আমরা নিরপেক্ষ লিগ্যান্ড ও অ্যানায়নিক লিগ্যান্ড গুলো একটু জেনে নেই। দেখো, নিরপেক্ষ লিগ্যান্ড, যেসব লিগ্যান্ড গুলোর মান হবে 0, তাদেরকে বলা হয় নিরপেক্ষ লিগ্যান্ড। নিরপেক্ষ লিগ্যান্ড, নিরপেক্ষ লিগ্যান্ড। এই নিরপেক্ষ লিগ্যান্ড গুলোর মান কত হবে ভাই? এই নিরপেক্ষ লিগ্যান্ড গুলোর মান হবে 0। এই নিরপেক্ষ লিগ্যান্ড কোনগুলো? কোভাল্ট, পানি, অ্যামোনিয়া। নিরপেক্ষ লিগ্যান্ড কোনগুলো? কোভাল্ট, পানি, অ্যামোনিয়া, ঠিক আছে। এই লিগ্যান্ডগুলোর মান কত? 0। ওকে, এবার অ্যানায়নিক লিগ্যান্ড দেখো, এদের মান কত হবে? মাইনাস হবে। অ্যানায়নিক লিগ্যান্ড, এই অ্যানায়নিক লিগ্যান্ড, এই অ্যানায়নিক লিগ্যান্ড কে কে আছে? সায়ানাইড, ক্লোরিন, হাইড্রোক্সিল। সায়ানাইড, ক্লোরিন, হাইড্রোক্সিল, ঠিক আছে। এদের মান কেমন হবে ভাই? ঋণাত্মক হবে। নামে আছে কি ভাই? অ্যানায়নিক লিগ্যান্ড, ঠিক আছে। দেখো, আমরা এবার দুর্বল লিগ্যান্ড ও স্ট্রং লিগ্যান্ড দেখব। লিগ্যান্ড 2 প্রকার মূলত, দুর্বল এবং শক্তিশালী লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড আর কি? শক্তিশালী লিগ্যান্ড। আমাদের লিগ্যান্ড দেখে চিনতে হবে, হ্যাঁ, কোনটা দুর্বল এবং কোনটা শক্তিশালী। দেখো, এই দুর্বল লিগ্যান্ড কে কে ভাই? দুর্বল লিগ্যান্ড হচ্ছে কি? হ্যালোজেন গ্রুপ, সাথে কি আছে? পানি আছে। দেখো, দুর্বল লিগ্যান্ড হচ্ছে কি? আয়োডিন, পরে আছে ব্রোমিন, আছে কে? ফ্লোরিন, আছে ক্লোরিন, আছে কে? ফ্লোরিন, সাথে পানি, ঠিক আছে। এরা হচ্ছে কি ভাই? এই দুর্বল লিগ্যান্ড, ঠিক আছে। এই দুর্বলের মাঝেও ভাই শক্তিশালী আছে এবং দুর্বলের মাঝে সবচেয়ে দুর্বল আছে, তাই তো।
দেখো দুর্বল মানুষ, এই দুর্বল মানুষের একটা গ্রুপ, এই দুর্বল মানুষের গ্রুপের মাঝে কি আছে ভাই, একজন আছে কি শক্তিশালী এবং একজন আছে সর্বনিম্ন দুর্বল, তাই তো? দুর্বলের মাঝেও তো একটু উন্নত আছে, ঠিক আছে? ওকে, দেখো এই দুর্বলের মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে পানি। দুর্বল লিগ্যান্ডের মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে পানি, আর সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে আয়োডিন। ঠিক আছে ভাই? তাহলে এইটাকে কি বলবো, এই দুর্বল লিগ্যান্ডের মাঝে এই দুর্বল লিগ্যান্ডের মাঝেও এই আয়োডিনটা ভাই কি, আয়োডিন হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল। ঠিক আছে, এবং দুর্বল লিগ্যান্ডের মাঝে পানি কি সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। ঠিক আছে, আমরা এবার শক্তিশালী লিগ্যান্ডগুলো দেখব। এই শক্তিশালী লিগ্যান্ড ভাই কারা? অ্যামোনিয়া, সায়ানাইড এবং কোভাল্ট। শক্তিশালী লিগ্যান্ডে কে কে আছে? শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ডে আছে অ্যামোনিয়া, সায়ানাইড এবং কোভাল্ট। ঠিক আছে, এই শক্তিশালী লিগ্যান্ডগুলোর মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কোভাল্ট, সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কোভাল্ট, এবং শক্তিশালী লিগ্যান্ডগুলোর মাঝে সবচেয়ে দুর্বল হচ্ছে কি অ্যামোনিয়া। ঠিক আছে, ওকে, তাহলে অ্যামোনিয়া কি ভাই, শক্তিশালী লিগ্যান্ডগুলোর মাঝে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, এবং কোভাল্ট কি শক্তিশালী লিগ্যান্ডগুলোর মাঝে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, ওকে, এই ছিল কি ভাই দুর্বল লিগ্যান্ড এবং শক্তিশালী লিগ্যান্ড। ঠিক আছে, আমরা ভাই আর একটু জিনিস জেনে নেই, তারপরে আমাদের মেইন পড়াটা আমরা শুরু করব। ঠিক আছে, দেখো আমরা কি জানি ভাই, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো কোনগুলো? বেনিয়া সহকলা, তাই না? দৃশ্যমান আলো কোনগুলো? বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, আমরা এই জটিল আয়ন বা জটিল যৌগ যে ভাই পড়তেছি, এখানে যেন কি হবে, ক্রিস্টাল ফিল্ডে গিয়ে আমরা দেখব কি ইজি সেট এবং T2G সেট, দুই ধরনের কি হবে সেট পাবো। ঠিক আছে, এক সেট থেকে ইলেকট্রন যখন আরেক সেটে লাফ দিয়ে যাবে, ঠিক আছে, তখন কি হবে, শক্তি শোষিত হবে। আমরা এই শোষিত শক্তির সম্পূরক বর্ণটা দেখব। ঠিক আছে, আমি আবারও বলি, এই প্রশ্নের উত্তরটা পড়ার সময় আমরা ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা দেখব। ঠিক আছে, তখন দুইটা নন ডিজেনারেট অবস্থায় কি হবে, উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের অরবিটাল তৈরি হবে। ঠিক আছে, ইলেকট্রন যখন এক অরবিটাল থেকে লাফ দিয়ে আরেক অরবিটালে যাবে, তখন কি হবে ভাই, শক্তি শোষিত হবে। এই শোষিত শক্তির সম্পূরক বর্ণটাই আমরা খালি চোখে দেখতে পারবো। ঠিক আছে, তাই আমাদের একটু কোন বর্ণের সম্পূরক বর্ণ কোনটা এটা একটু জেনে নিতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু জেনে নেই। দেখো দৃশ্যমান আলো কি, দৃশ্যমান হচ্ছে কি বেনিয়া সহকলা, তাই তো? দৃশ্যমান কে ভাই, দৃশ্যমান বর্ণ কোনগুলো? দৃশ্যমান বর্ণ, দৃশ্যমান বর্ণ কোনগুলো ভাই? বেনিয়া সহকলা, মানে কি বেগুনি। আচ্ছা সংক্ষেপে লিখি, দৃশ্যমান বর্ণ কোনগুলো? বেনি আ সহ স হ, বেগুনি, নীল, আসমানি, বেনিয়া হবে না, বেনিয়া স হ কলা। ঠিক আছে, বেনিয়া সহকলা কি? বেনিয়া
সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইগুলো হচ্ছে কি ভাই দৃশ্যমান বর্ণ। ঠিক আছে, আর সম্পূরক বর্ণ কি? হ্যাঁ, সম্পূরক বর্ণ হচ্ছে সবুজের সম্পূরক বর্ণ হবে কি বেগুনি লাল, নীলের সম্পূরক বর্ণ হবে কমলা, হলুদের সম্পূরক বর্ণ হবে বেগুনি। ঠিক আছে, সম্পূরক বর্ণ, এই সম্পূরক বর্ণগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো সবুজের সম্পূরক বর্ণ কি বেগুনি লাল, সবুজের সম্পূরক বর্ণ কি হবে? হবে হচ্ছে বেগুনি লাল, বেগুনি লাল। ঠিক আছে, দেখো নীলের সম্পূরক বর্ণ হবে কমলা, নীলের সম্পূরক বর্ণ হবে কমলা, এবং হলুদের সম্পূরক বর্ণ হবে বেগুনি, হলুদের সম্পূরক বর্ণ কি হবে? বেগুনি হবে। ঠিক আছে ভাই, কিভাবে মনে রাখবো আমরা? হ্যাঁ, একটা ছোট্ট একটা ট্রিক ফলো করব আমরা। হ্যাঁ, দেখো সবেলায় নিকা হবে, সবেলায় মনে রাখবো কি সবেলায় নিকা হবে, নিকা হবে, এটা থেকে আমরা মনে রাখবো। দেখো সবুজ, সদিয়া কি সবুজ, এই সবুজের সম্পূরক বর্ণ কি ভাই? সবুজের সম্পূরক বর্ণ হচ্ছে বেগুনি লাল। ঠিক আছে, সদিয়া সবুজ, বে দিয়ে বেগুনি, লা দিয়ে কি লাল, এই সবুজের সম্পূরক বর্ণ হচ্ছে বেগুনি লাল। ঠিক আছে, এই দেখো নীল, এই নীলের সম্পূরক বর্ণ হচ্ছে কি ভাই কমলা। ঠিক আছে, ক দিয়ে মনে রাখবো কি আমরা কমলা। ঠিক আছে, আর হবে হ দিয়া কি ভাই হলুদের সম্পূরক বর্ণ কি ভাই বেগুনি। ঠিক আছে ভাই, এইভাবে আমরা মনে রাখবো সম্পূরক বর্ণগুলো। ঠিক আছে, ওকে, চলো আমরা প্রশ্ন দেখি এবার। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে হেক্সাসায়ানোফেরেট হেক্সাসায়ানোফেরেট 4- আয়ন এটা কি রঙিন যৌগ গঠন করে বা রঙিন আয়ন গঠন করে, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। হ্যাঁ, এটার উত্তরটা আমাদের শিখতে হবে। আমাদের প্রশ্নটা কি? হেক্সাসায়ানোফেরেট 4- আয়ন রঙিন যৌগ বা রঙিন আয়ন গঠন করে, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এটা পড়ার জন্য আমরা ভাই অবস্থান্তর মৌলগুলো মূলত রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করবে কিসের জন্য জানো? কারণ তাদের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, অর্থাৎ ডি অরবিটালে কি হবে? ডি অরবিটাল ফাঁকা থাকবে। ঠিক আছে, এক বা একাধিক ডি অরবিটাল এদের ফাঁকা থাকবে, এই জন্যই তারা মূলত রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করবে। ঠিক আছে, আমরা জানি ডি তে অরবিটাল কয়টা ভাই? 5টা না? ডি এর জন্য অরবিটাল কয়টা? 5টা। ডি এর জন্য অরবিটাল কয়টা? 5টা। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। ঠিক আছে, আমরা কি জানি ভাই যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে যাবে, তাই তো? এই হিসাব করলে দেখা যাবে কি ভাই এগুলো সবার শেষে আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। মূলত এইগুলোর ভাই শক্তিটা একটু বেশি। এরা কোন অক্ষ বরাবর আছে? এরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আছে। ঠিক আছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার অরবিটাল কোন অক্ষ বরাবর আছে? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আছে। ওকে, ঠিক আছে, দেখো আমরা দেখি হেক্সাসায়ানোফেরেট এর বর্ণটা কি? হেক্সাসায়ানোফেরেট 4- আয়ন এর বর্ণ হচ্ছে হলুদ, এর বর্ণটা কি হবে? হলুদ হবে। কিন্তু এর শোষিত বর্ণ হবে কি ভাই? শোষিত বর্ণটা হবে আসলে কি ভাই বেগুনি। ঠিক আছে, কিন্তু আমরা খালি চোখে কি দেখব? খালি চোখে আমরা হলুদ বর্ণ দেখব। হ্যাঁ, সেটাই আমরা প্রমাণ করে দেখবো। আসো তাহলে এটা মুছে দিই। হেক্সাসায়ানোফেরেট, হেক্সাসায়ানোফেরেট
হেক্সা সায়ানোফেরেট। ঠিক আছে, হেক্সা সায়ানোফেরেট 4- আয়ন। ঠিক আছে, 4 দেখো 4- আয়ন। ওকে, দেখো এটাকে সেটাকে দেখি লিখলাম হেক্সা আয়রন। ঠিক আছে ভাই, আয়রন, এটাই তো ফেরেট থেকে ফেরেট। কি বলছে তোমাকে? হেক্সা সায়ানো। ঠিক আছে, সায়ানাইড তাহলে কয়টা হবে? 6টা। এই যে সায়ানাইড 6টা। তোমাকে বলছে হেক্সা সায়ানোফেরেট 4- আয়ন, এই যে 4-। ঠিক আছে, এই যৌগটা থেকে তোমাকে আয়রনের জারণ মান বের করতে হবে। কারণ কি, এই আয়রনটাই কি অবস্থান্তর মৌল। ঠিক আছে, এই আয়রনের জারণ মানটা তোমাকে আগে বের করতে হবে, তাহলে তুমি পরে আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। দেখো, এই সায়ানাইড যে লিগ্যান্ড ছিল, এই সায়ানাইড লিগ্যান্ডের মান কত ছিল ভাই? -1। মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই সায়ানাইড লিগ্যান্ডের মান হচ্ছে কত? -1। তাহলে এখানে কত আছে? -1 ইন্টু 6, তাই তো? আয়রনের জারণ মান কত হবে ভাই? দেখো এটা কি আছে? 4-। এটা কোথায় আছে ভাই? এটা ইকুয়াল চিহ্নের কি আছে? ডান সাইডে আছে। এটাকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো, তাহলে এটা কি হয়ে যাবে ভাই? প্লাস হয়ে যাবে। ভাই কেমন হবে দেখো, আমি তোমাকে একটু বলি। ধরো আয়রনের জারণ মান আমরা ধরলাম x। ঠিক আছে, এখানে এখানে কি হলো? -1 ইন্টু 6, তাই তো, ইকুয়াল কত? -4, তাই তো? তাহলে কি হবে? x -6 প্লাস 4, তাহলে কত হবে? x ইকুয়াল কত হবে ভাই? x ইকুয়াল হবে +2। বুঝতে পেরেছ? এত ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল কত হবে? +2, তাই তো? আর এইদিকে x -2 ইকুয়াল 0, তাহলে ওই দিকে চলে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। তাহলে আয়রনের জারণ মান এখানে কত আছে ভাই? আয়রনের জারণ মান আছে +2। ঠিক আছে, আয়রনের জারণ মান এখানে কত? +2। হেক্সা সায়ানোফেরেট 4- আয়নে আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান হচ্ছে কত ভাই? +2। ঠিক আছে, ওকে। আর সায়ানাইড কি একটা লিগ্যান্ড, তাই তো? দেখো এটা একটু দেখাই দিই, সায়ানাইড কি একটা লিগ্যান্ড আমরা বলছি। এই যে সায়ানাইড, এটা কি একটা লিগ্যান্ড, বুঝছো? দেখো এই কার্বনের হাত কয়টা থাকে ভাই? কার্বনের 4 হাত থাকে, তাই তো? এবং নাইট্রোজেনের কয় হাত থাকে? ত্রিবন্ধন থাকে, আমরা জানি। হ্যাঁ, দেখো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা করো 6, কত হয় ভাই? 1s2 2s2 2p2। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 4টা। যদি নাইট্রোজেনেরটা করো 1s2 2s2 2p3, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 5টা। ঠিক আছে, দেখো এই সায়ানাইডের গঠনটা দেখো, এমন হবে। ঠিক আছে, এদের গঠনটা দেখো, নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? কয়টা? 5টা। ঠিক আছে, নাইট্রোজেনের ইলেকট্রন গুলোকে ক্রস চিহ্ন দিয়ে বুঝাইতেছি, 4টা 5টা। ঠিক আছে, আর কার্বনের কয়টা হবে? 4টা হবে, তাই তো? এই যে আমরা দিলাম 1টা 2টা 3টা, আর এই যে একটা 4টা। ঠিক আছে, আর তার লিগ্যান্ড, সায়ানাইড কি একটা লিগ্যান্ড। ঠিক আছে, এই যে এটাই হবে কি ভাই? লিগ্যান্ড। এটাই হবে আমাদের কি? লিগ্যান্ডটা। ঠিক আছে, সায়ানাইড, এই যে মাইনাস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার মূল প্রশ্নটা শুরু করে দিই, আসো। তাহলে কি এই হেক্সা সায়ানোফেরেট 4- আয়নে আয়রনের জারণ মান কত? +2। দেখো, তাহলে আমরা কি লিখবো? লিখবো আয়রন 2+, আয়রন 2+, আয়রন 2+। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। ইলেকট্রন বিন্যাস করে ফেলি, আসো। 1s2 2s2। ঠিক আছে, আর হেক্সা সায়ানোফেরেট
আয়নে কি ছিল ভাই, লিগ্যান্ড কয়টা ছিল, হেক্সাসায়ানোফেরেট, তাই তো। সায়ানাইড কয়টা ছিল, 6টা কিন্তু, হ্যাঁ। ওকে, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 কয়টা হয়েছে ভাই, তাহলে 18টা হয়েছে, তাই তো। পরে ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন যাবে 4s এ 2টা যাবে, কিন্তু ইলেকট্রন তো 2টা ছেড়ে দিচ্ছে, তাই তো। তাই কি হবে, 4s কি ফাঁকা হয়ে যাবে, এবং ডি তে ইলেকট্রন কয়টা থাকবে, 3d, বলো 3d কত থাকবে, 6, কারণ কি 4s 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিলে এই তো আয়রন 2 প্লাস আয়রনটা হলো, কারণ 4s এর শক্তিটা কম, নিম্ন শক্তি, এই জন্য ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দেখো তাহলে কি ডিতে আমরা কয়টা অরবিটাল দেব, বক্স পদ্ধতিতে দেখবো, ঠিক আছে। আসো, এখানে ডি এর জন্য কয়টা হয় ভাই, বক্স অরবিটাল কয়টা, 5টা, তাই তো। ডি এর জন্য অরবিটাল কয়টা হয়, 5টা হয়। একটা, দুইটা, 4টা, ওই যে একটা 5টা। একটু বুঝিও 5টা অরবিটাল কি কি ভাই, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ঠিক আছে। ইলেকট্রন কয়টা ভাই, 6টা, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ঘরে একটা করে দিয়ে যাব, তাই তো। আরেকটা লাগে, সেটা আমরা কোথায় দিব, এই যে এখানে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এটাকে আমরা ক্রিস্টাল ফিল্ড ফলাফল এবার দেখবো, আসো দেখি। ক্রিস্টাল, মূল উত্তর কিন্তু ভাই এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। দেখো ক্রিস্টাল ফিল্ড মতবাদ, ক্রিস্টাল ফিল্ড মতবাদ, বুঝছো, হ্যাঁ। এখানে কি দেব, এই যে অবস্থান্তর ধাতুর কি আছে ভাই, এই ডি অরবিটাল গুলো কি আছে, সমশক্তি স্তরে আছে, তাই তো। 5টা ডি অরবিটাল কি আছে, সমশক্তি স্তরে আছে, হ্যাঁ। মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে আছে, এটাকেই বলা হয় ভাই ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। এই দেখো আমরা লিখে দিই ক্রিস্টাল ফিল্ড, এই যে এটাকে আমরা লিখবো এবার এখানে। দেখো আমরা লিখি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ঠিক আছে। দেখো ইলেকট্রনগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে। এই দেখো অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে রয়েছে, একেই বলা হয় ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। ডি জেনারেট অবস্থা, ডি জেনারেট অবস্থা। অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টি ডি অরবিটাল সমশক্তি স্তরে থাকে, একে ডিজেনারেট অবস্থা বলে, ঠিক আছে। যখন জটিল আয়ন বা জটিল যৌগ যখন গঠন করবে, লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো আছে না ভাই, এই যে আমরা তো বলেই দিয়েছি যে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, তাই তো। এই লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো কি করবে ভাই, 5টা ডি অরবিটাল যে আছে, যে 5টা ডি অরবিটালের মাঝে এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এইগুলো আছে, তাই তো। এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা অরবিটাল গুলোকে অধিকতর বিকর্ষণ করবে। কি করবে ভাই, আমার কথাটা শোনো। অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে আছে, একে ডিজেনারেট অবস্থা বলে। যখন জটিল আয়ন গঠন, যখন কি করবে ভাই, যখন জটিল আয়ন গঠন করবে, তখন লিগ্যান্ডের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো আছে,
ঠিক আছে, এই যে লিগ্যান্ডের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো কি করবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা অরবিটাল গুলোকে ওদিক বিকর্ষণ করবে। ঠিক আছে, এই বিকর্ষণের ফলে কি হবে, 5টা ডি অরবিটালের মধ্যে শক্তির ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পার্থক্য হবে। একে অরবিটাল গুলোর নন ডিজেনারেট অবস্থা বলা হয়। ঠিক আছে, আমি দেখিয়ে দিব, আমি আবারও বলি, শুনো। এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা অরবিটাল গুলো কি করবে, লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি করবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ইলেকট্রন অরবিটাল গুলোকে অধিকতর বিকর্ষণ করবে। ঠিক আছে, এই বিকর্ষণ করার ফলে কি হবে, এই বিকর্ষণ করার ফলে এই যে 5টি ডি অরবিটালের মধ্যে শক্তির ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হবে, এইটাকেই বলা হয় নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, আমি দেখাই দেই, আসো। ওকে, একটাকে বলবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এখানে কি বলবো আমরা, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স। ঠিক আছে, এই লিগ্যান্ড গুলো কি করবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ইলেকট্রন গুলোকে ও দিক বিকর্ষণ করবে। ঠিক আছে, ও যদি বিকর্ষণ করে কি হবে, এইগুলো চাপ খেয়ে যাবে। ঠিক আছে, এদেরকে বিকর্ষণ করবে, ফলে কি হবে, এরা যুগলবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা 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 মনে করো, এই যে এইখানে আইসা বললো, এটা কি করবে, এইখানে আইসা বললো, তাহলে কি হবে, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জি জেড এক্স, এরা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো পূর্ণ হয়ে গেছে। ওকে, এবং এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা অরবিটাল গুলো ফাঁকা। এইবার এদের কি হয়েছে ভাই, একটা ঊর্ধ্বমুখী এবং একটা শক্তির একটা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হয়েছে। এটাকেই বলা হয় নন ডিজেনারেট অবস্থা। এটাকে আমরা কি বলবো, নন ডিজেনারেট অবস্থা বলবো। ঠিক আছে, এদের মাঝে কি আছে, একটা শক্তির ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হয়েছে। এই যে ডেলি মানে শক্তির একটা পার্থক্য হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো ভাই নন নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে ভাই, ওকে। দেখো তাহলে আমি আবার আরেকবার বলি, জটিলায়ন বা জটিলায়ন ঘটনকালে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 5টি ডি অরবিটালের মধ্যে কি হবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার অরবিটালকে অধিকতর বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে 5টা ডি অরবিটালের মাঝে কি হবে, শক্তির মধ্যে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পার্থক্য হবে। একে অরবিটাল সমূহের নন ডিজেনারেট অবস্থা বলা হয়। ঠিক আছে, উচ্চ শক্তির অরবিটাল সেট, ভাই এরা কি উচ্চ শক্তি না, কারণ এগুলো কি নিম্ন শক্তি, তাই তো, এগুলো ইলেকট্রন আগে নিম্ন শক্তিতে যায়, তাই তো, এগুলো একটু পরে আছে, এগুলোকে বলবো উচ্চ শক্তি। ঠিক আছে, এই উচ্চ শক্তির অরবিটালের সেটকে জানো কি বলা হয়, এই উচ্চ শক্তির অরবিটালকে বলা হয় ইজি শক্তির সেট। ঠিক আছে, এটার একটা নাম আছে, এই সেটের অরবিটাল গুলোর কি নাম, ইজি সেট। কি বলবো, ইজি সেট। ঠিক আছে, আর নিম্ন শক্তির অরবিটাল ত্রয়ের সেটকে আমরা কি বলবো, টি টু জি সেট, টি টু জি সেট। বুঝতে পেরেছ? আবারও বলি, উচ্চ শক্তির অরবিটাল দ্বয়ের সেটকে কি বলবো, ইজি সেট, এবং নিম্ন শক্তির অরবিটাল ত্রয়ের সেটকে কি বলবো, টি টু জি সেট। ওকে, দেখো, এবং নিম্ন শক্তির ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স অরবিটাল ত্রয়কে টি টু জি শক্তির অরবিটাল সেট বলে। আর এই ঘটনাটাকেই বলা হয়, এই যে এই ঘটনাটাকেই বলা হয় ভাই কি, ক্রিস্টাল ফিল্ড মতবাদ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলবো।
ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল এবং ইজি ও T2G সেট অরবিটালের পার্থক্যকে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলা হয়। ঠিক আছে, আমি আবারও বলি, হ্যাঁ প্রথম থেকে একটু বলি। হ্যাঁ দেখো, অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে থাকে, একে ডিজেনারেট অবস্থা বলে। ঠিক আছে, জটিলায়ন ঘটনকালে কি হবে? জটিলায়ন ঘটনকালে লিগ্যান্ডের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো আছে, এই লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি করবে? এই ডি অরবিটাল গুলোর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার অরবিটালকে কি করবে? অধিকতর বিকর্ষণ করবে। এই বিকর্ষণ করার ফলে কি হবে ভাই? 5টি ডি অরবিটালের শক্তির মধ্যে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হবে। ঠিক আছে, এই উচ্চ শক্তির অরবিটাল দ্বয়ের সেটকে কি বলা হয়? ইজি সেট। নিম্ন শক্তির অরবিটাল দ্বয়ের সেটকে কি বলা হয়? T2G সেট। আর এই যে শক্তির যে পার্থক্য হয়েছে, এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, ওকে। উচ্চ শক্তির অরবিটালের সেটকে কি বলবো? ইজি সেট। নিম্ন শক্তির অরবিটালের সেটকে কি বলবো? T2G সেট। ঠিক আছে, এই ঘটনা এটাকেই বলা হচ্ছে কি ভাই? ক্রিস্টাল ফিল্ড ফলাফল। ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ড ফলাফল এবং এই দুই সেটের অরবিটালের পার্থক্যকে কি বলা হয়? ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে, এই যে দুই সেটের যে শক্তির পার্থক্য আছে, এটাকে বলবো আমরা ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে, এই ইজি ও T2G শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্যটা হবে, এই যে এখানে যে শক্তির যে পার্থক্যটা হবে, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে ইজি সেটের জোড় বা বিজোড় ইলেকট্রন গুলো কি করবে? দেখো শুনিও, T2G সেটের এই যে T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রন গুলো কি হবে? ইজি সেটে চলে যাবে, অরবিটালে লাফিয়ে যাবে এবং আলোর অবশিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের রং আমাদের চোখে পড়বে। আমরা সব সময় কি করব? সম্পূরক বর্ণটা দেখতে পারবো। আমি আবারও বলি, একটু শুনো। এই যে ইজি সেট এবং T2G সেট, এখানে কি আছে? এদের শক্তির একটা পার্থক্য আছে, তাই তো? এখানে শক্তির যে পার্থক্যটা আছে, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। দৃশ্যমান আলো তো ভাই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে 380 থেকে 780 ন্যানোমিটার, এটাই তো দৃশ্যমান বা ভিজিবল রে তরঙ্গ দৈর্ঘ্য বা সীমাটা। দেখো, ইজি সেট এবং T2G সেটের শক্তির যে পার্থক্য আছে, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে কি হবে? এই T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রন গুলো লাফ দিয়ে ইজি সেটে যাবে। লাফ দিয়ে কি করবে? এই ইজি সেটে যাবে। তখন কি হবে ভাই? ইলেকট্রন সমূহ ওই আলো শোষণ করে ইজি সেটের অরবিটালে লাফিয়ে চলবে। এই যে দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ হয়, ঠিক আছে, তবে ওই আলোটা শোষণ করে T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রন গুলো ইজি সেটে যাবে। ঠিক আছে, ইজি সেটে যাওয়ার ফলে কি হবে ভাই? ওই আলো শোষণ করে ইজি সেটের অরবিটালে লাফিয়ে চলে এবং আলোর যে অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, সেটা আমরা কি করব? তরঙ্গ দৈর্ঘ্যের রং আমাদের চোখে পড়বে। ঠিক আছে, আমি আবারও বলি, হ্যাঁ প্রথম থেকে একটু বলি, আমার কথাটা শুনবা। হ্যাঁ, এটা লিখে দিব না ব্যাখ্যাটা, আমার কথা শুনে শুনে ব্যাখ্যাটা লিখবা। প্রথমে অবস্থান্তর এই ধাতুর রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করে কিসের জন্য জানো? অবস্থান্তর ধাতু ও তাদের ক্যাটায়নে অপূর্ণ ডি অরবিটাল থাকে বলে তারা রঙিন হয়। প্রথম কথা কি বলবা? অবস্থান্তর ধাতু ও বা তাদের ক্যাটায়নে অপূর্ণ ডি অরবিটাল থাকে বলে তারা রঙিন হয়। ঠিক আছে, পরে কি বলবা? অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে থাকে, একে বলা হয় ডিজেনারেট অবস্থা। অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টি ডি অরবিটাল সমশক্তি স্তরে থাকে, একে কি বলা হয়? একে বলা হয় ডিজেনারেট অবস্থা। অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টি ডি অরবিটাল সমশক্তি স্তরে থাকে, একে বলা হয় ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, পরের কথা কি লিখবা? জটিলায়ন ঘটনকালে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে। ঠিক আছে, জটিলায়ন ঘটনকালে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 5টা ডি অরবিটালের মধ্যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার অরবিটালকে কি করবে? অধিক বিকর্ষণ করবে। ঠিক আছে, লিগ্যান্ড গুলো কি করবে? এই লিগ্যান্ড মনে করো এখানে সায়ানাইড লিগ্যান্ড ছিল, তাই তো? এই সায়ানাইড লিগ্যান্ডটা কি করব? এইগুলোরে কি করবে? এই যে এইগুলোরে কি করবে? অধিক বিকর্ষণ করবে। এই অধিক বিকর্ষণের ফলে কি হবে ভাই? 5টা ডি অরবিটালের শক্তির মধ্যে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হবে। এটাকে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা।
ঠিক আছে, এই যে এইখানে যে শক্তির পার্থক্য হইলো, এটাকে আমরা কি বলবো, এই অবস্থাটা যে তৈরি হলো এটাকে বলা হয় কি ভাই, ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এবং ইজি সেট এবং T2G সেটের যে শক্তির পার্থক্যটা হইলো, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। দেখো, আর ইজি সেট কি ভাই, উচ্চ শক্তির অরবিটালের সেটকে, মানে dx² - y² dz², এই সেটকে বলা হয় ইজি সেট, এবং নিম্ন শক্তির অরবিটাল তো এর সেটকে বলা হয় T2G সেট। এই যে দুই সেটের মাঝে শক্তির যে পার্থক্য, এটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি, বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে, বুঝিও। পরে কি বলবো আমরা, ইজি সেট ও T2G সেটের মধ্যে শক্তির যে পার্থক্যটা হয়, দেখো এই ইজি সেট ও T2G সেটের শক্তির মধ্যে যে পার্থক্য হয়, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো ওই আলো শোষণ করে ইজি সেটে লাফিয়ে যাবে। ওকে, তখন আলোর যে অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রং আছে, এটা আমাদের চোখে পড়বে। আমরা সব সময় দৃশ্যমান আলোর সম্পূরক বর্ণটা দেখতে পারবো। ঠিক আছে, এই হেক্সাসায়ানোফেরেট আয়নে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা তোমাকে মনে রাখতে হবে। এখানে ল্যামডার মানটা যেন কত ভাই, এই যে এখানে ল্যামডার মান, এই যে এই দুইটা শক্তি স্তরে যে শক্তির পার্থক্য, দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 380 ন্যানোমিটার। বলতো, এই 380 ন্যানোমিটার হলে কি হবে, কোন বর্ণটা হবে, বেগুনি বর্ণটা হবে। কিন্তু আমরা কি বেগুনি বর্ণ দেখতে পারবো না, আমরা কি করব, বেগুনি বর্ণের সম্পূরক বর্ণটা দেখব। ঠিক আছে, এটার কি বেগুনি বর্ণ। ঠিক আছে, এটার বর্ণটা কি বেগুনি। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা একটু মনে রাখবা, ফিক্সড মান। হ্যাঁ, এটা কি বেগুনি বর্ণ। ঠিক আছে, কিন্তু আমরা খালি চোখে ভাই কি দেখব, বেগুনির সম্পূরক বর্ণ। বেগুনির সম্পূরক বর্ণটা কি ভাই, হলুদ। ঠিক আছে, বেগুনির সম্পূরক বর্ণটা কি, হলুদ। আমরা এই খালি চোখে হলুদ বর্ণ দেখব। ঠিক আছে, সেটা কি সম্পূরক বর্ণ, বেগুনির সম্পূরক বর্ণ। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, আমি আবার আরেকবার বলে দেই। হ্যাঁ, আমার কথাটা শুনিও, আমার কথাটা শুনে শুনে তুমি লিখবা। ঠিক আছে, অবস্থান্তর ধাতু রঙিনায়ন বা রঙিন যৌগ গঠন করে, তাদের কি আছে ভাই, তাদের ক্যাটায়নে অপূর্ণ ফাঁকা ডি অরবিটাল আছে। ঠিক আছে, অবস্থান্তর ধাতু তাদের ক্যাটায়নে অপূর্ণ ফাঁকা ডি অরবিটাল থাকে বলে তারা রঙিন হয়। ঠিক আছে, এই অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণুতে 5টা ডি অরবিটাল সমশক্তি স্তরে আছে, একে বলা হয় ডিজেনারেট অবস্থা। জটিলায়ন ঘটনকালে কি হবে, লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে 5টা ডি অরবিটালের মধ্যে XYZ অক্ষ বরাবর থাকা dx² - y² ও dz² অরবিটালকে কি করবে, অধিক বিকর্ষণ করবে। এই বিকর্ষণের ফলে কি হবে, 5টা ডি অরবিটালের মধ্যে শক্তির ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী একটা পার্থক্য হবে। ঠিক আছে, এই উচ্চ শক্তির অরবিটালের সেটকে আমরা কি বলবো, ইজি সেট, এবং নিম্ন শক্তির অরবিটাল ত্রয়ের সেটকে বলবো T2G সেট। ঠিক আছে, এই দুই সেটের মাঝে শক্তির যে পার্থক্য, সেটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। ঠিক আছে, পরে তুমি কি বলবা, ইজি সেট ও T2G সেটের শক্তির মধ্যে যে পার্থক্য, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে কি হবে, ওই শোষিত শক্তি ইজি সেট থেকে, ইজি সেটের জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো লাভ দিয়ে T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো লাভ দিয়ে কি হবে, ইজি সেটে চলে যাবে। ঠিক আছে, ইজি সেট ও T2G সেটের শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য হয়, তা যদি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে T2G সেটের জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো কি করবে, ওই আলো শোষণ করে ইজি সেটের অরবিটালে লাফিয়ে চলবে, এবং আলোর অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রং আমাদের চোখে পড়বে। আমরা সব সময় দৃশ্যমান আলোটার কি দেখব, শোষিত বর্ণের সম্পূরক বর্ণটা দেখব। ঠিক আছে, আমরা সব সময় শোষিত বর্ণের সম্পূরক বর্ণ দেখতে পাই। ঠিক আছে, ওকে। এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে ভাই, 380 ন্যানোমিটার, যেটা বেগুনি বর্ণ। ঠিক আছে, কিন্তু আমরা কি দেখব, সম্পূরক বর্ণ দেখব। বেগুনির সম্পূরক বর্ণ কি, হলুদ। ঠিক আছে, তাহলে কি ভাই, এই যে হেক্সাসায়ানোফেরেট,
হেক্সা সায়ানো ফেরেট আয়রন 4- আয়ন। ঠিক আছে, এটার বর্ণ কি হবে ভাই? এটার বর্ণ হবে হলুদ। এটার বর্ণ এই জটিল এই রঙিন যৌগটার বর্ণ কি হবে? হলুদ। ঠিক আছে ভাই, এই ছিল কি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটার উত্তর। ওকে, আমরা মুছে দেই। হ্যাঁ, দেখো আমরা আরো 2-3টা আছে, আরো 3টা আছে আমাদের বইয়ে, সেগুলোর ব্যাখ্যাও ভাই সেম হবে। ঠিক আছে, আমি সেগুলো একটু লিখে দেই, ব্যাখ্যাটা সেম ভাবে দিবা। দেখো আমি এদের ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা একটু আঁকাই দিই। খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা কি পড়লাম? হেক্সা সায়ানো ফেরেটটা পড়লাম, তাই তো? আচ্ছা, স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড হলে, দেখো লিগ্যান্ডটা যদি কি হয়, যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তখন কি হবে ভাই? ওই যে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তিটার মান বেশি হবে। আর এই ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তির মান যদি বেশি হয় তাহলে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হয়। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান যত কম হবে ভাই, ওই বর্ণটার রং কি হবে? রং তত বেশি গাঢ় হবে, বর্ণটা তত বেশি গাঢ় হবে। আমি আবারও বলি, শুনো, যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড কি হলে, লিগ্যান্ড হইলে কি হবে ভাই? এই ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তিটার মান কি হবে? বেশি হবে। আর এই ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তিটার মান যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হবে। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি কম হয় তাহলে কি হবে? বর্ণটা গাঢ় হবে। ঠিক আছে, জটিল আয়ন রঙিন আয়নের বর্ণটা কি হবে? গাঢ় হবে। দেখো, আর যদি উইক লিগ্যান্ড হয়, উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড হলে কি হবে? ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তির মানটা কম হবে, তাহলে কি হবে? ল্যামডার মানটা বেশি হবে, আর বর্ণ কি হবে? হালকা, হালকা। ঠিক আছে, কারণ আমরা কি জানি ভাই? আমরা জানি কি, এই যে শোষিত শক্তি, শোষিত বা বিকিরিত শক্তি, এটার সাথে কি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বইয়ে আরো কয়টা জটিল আয়ন আছে, আমরা এদের একটু বর্ণটা দেখি এবং এদের ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ ফলাফলটা আমরা একটু দেখি। আসো, আমরা কি পড়লাম? আমরা পড়ছি কি, আমরা পড়ছি হেক্সা সায়ানো ফেরেট 4- আয়ন। ঠিক আছে, এটার কি ছিল ভাই? তরঙ্গ দৈর্ঘ্যের মান কত ছিল? এটার ল্যামডার মান ছিল কত? 380 ন্যানোমিটার, মানে কি বেগুনি, বেগুনি। আমরা খালি চোখে কি দেখেছি? আমরা খালি চোখে দেখব কি? হলুদ, হলুদ বর্ণ। ঠিক আছে, ওকে। এবার কি দেখবো আমরা? হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন। দেখো, হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন। হেক্সা একুয়া আয়রন 2+ আয়ন। ঠিক আছে, ওকে। এটার তরঙ্গ দৈর্ঘ্যটার মান কত হবে? 740 ন্যানোমিটার। ল্যামডার মান কত হবে? 740 ন্যানোমিটার। তাহলে কি কোন বর্ণ হবে ভাই? লাল বর্ণ, তাই তো? কিন্তু আমরা কি লাল দেখবো না, আমরা লালের সম্পূরক বর্ণটা দেখবো, তাই না? এই লালের সম্পূরক বর্ণটা যেন কি বলতো? লালের সম্পূরক বর্ণটা কি ছিল? সবুজ ছিল, তাই তো? এটার বর্ণ, এটা তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডাটার মান বেশি, তাই তো? তাহলে বর্ণ কি হবে? হালকা। আমরা কি বলবো? হালকা সবুজ, হালকা সবুজ। ঠিক আছে ভাই, এটার ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা কেমন হবে জানো? এখানে পানি একটা দুর্বল লিগ্যান্ড, তাই তো? তাই দুর্বল লিগ্যান্ড হওয়ার জন্য জানো কি হবে?
কম বিকর্ষিত হবে। ওয়াই কম বিকর্ষিত হয়, তাই ইজি সেটের অরবিটাল T2G সেটে আসতে পারবে না। কারণ পানিটা কি ভাই, পানিটা একটা দুর্বল লিগ্যান্ড। কারণ কি ভাই, পানি একটা দুর্বল লিগ্যান্ড। পানি দুর্বল লিগ্যান্ড হয় কি হবে, দেখো আমি ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তিটা তো দেখাই দিই। ক্রিস্টাল ফিল্ড ফলাফল দেখো, আয়রনে কেমন হবে, 6টা থাক, 5টা, 2টা 3টা 4টা 5টা। আয়রন শক্তি কয়টা হবে, 5টা। শক্তি কয়টা হবে, অরবিটাল কয়টা, 5টা, তাই তো। এগুলোর কি কি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, তাই তো। এইভাবে আমরা দিব, তাই না? ওকে, কিন্তু এদের কিটা হবে দেখো, পানি কি দুর্বল লিগ্যান্ড, পানি দুর্বল লিগ্যান্ড হয় ভাই কি হবে, পানি দুর্বল লিগ্যান্ড হয় এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা ইলেকট্রন গুলোকে কি করবে, বিকর্ষণ করতে পারবে না। ঠিক আছে, তখন কেমন হয়ে যাবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এই যে এখানে ইলেকট্রন থেকে যাবে। আর এটা কি হবে, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স। ঠিক আছে, এটা এমন হবে। ওকে, এটা কি আর যুগলবদ্ধ হতে পারবে না। কেন হতে পারবে না, কারণ পানি একটা দুর্বল লিগ্যান্ড। ঠিক আছে, এটা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা অরবিটাল গুলোকে অধিক বিকর্ষণ করতে পারবে না। ঠিক আছে ভাই, ওকে। এটার ক্রিস্টাল যে হেক্সাএকুয়া আয়রন 2+ আয়ন, এটার ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা এইভাবে আঁকাতে হবে। বুঝতে পেরেছো? ওকে, এটাকে আমরা কি বলি, ইজি সেট, এটাকে বলি T2G সেট। ঠিক আছে, চলো আমরা এবার দেখি হেক্সাএকুয়া নিকেল 2+ আয়ন। হেক্সাএকুয়া নিকেল 2+ আয়ন। হেক্সাএকুয়া নিকেল 2+ আয়ন। ঠিক আছে, এই হেক্সাএকুয়া নিকেল 2+ আয়ন বুঝছো, এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে, এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান হয় 500 ন্যানোমিটার। ল্যামডা ইকুয়াল কত, 500 ন্যানোমিটার। ঠিক আছে, এটার বর্ণ কি হয়, এটার বর্ণ সবুজ হয়, সবুজ বর্ণ দেখাবে, সবুজ বর্ণ দেখাই। ওকে, দেখো আরেকটা কি আছে, আর হেক্সাঅ্যামিন নিকেল 2+ আয়ন বুঝছো, হেক্সাঅ্যামিন নিকেল 2+ আয়ন। এদের ব্যাখ্যাগুলো একদম সেম ভাবে দিবা। হ্যাঁ, ওই যে এটার ব্যাখ্যা যেভাবে দিয়েছিল এইভাবে, শুধু এটাতে একটু বলবা একে দুর্বল, তাই একটু হয়, তাই তো, লিগ্যান্ড গুলো চাপ দিতে বিকর্ষণ করতে পারে না। দেখো কি বলবো, হেক্সাঅ্যামিন নিকেল 2+ আয়ন, এটার ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা দেখাই দেব। দেখো এটার কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান কত হবে, এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান হবে কত, 445 ন্যানোমিটার, 445 ন্যানোমিটার। ঠিক আছে, এটা কি বর্ণ দেখাবে, নীল বর্ণ দেখাইবে, নীল বর্ণ দেখায়। ঠিক আছে, নিকেল দেখো, নিকেল, এই নিকেলের পারমাণবিক সংখ্যা কত ভাই, নিকেলের পারমাণবিক সংখ্যা কত, 28, তাই তো, নিকেলের 28 কি করবে, নিকেল 2+ আয়ন, তাই তো, জারণ মান কত এখানে, নিকেলের 2, তাই তো, তাহলে কি হবে, সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাই তো। আর্গন কি 18, দেখো আর্গন পর্যন্ত কত, 18, তাই তো। তারপরে কি হয় ভাই, 4s হয়, আর কি হয় 3d, তাহলে দেখো 4s এ কয়টা, 2টা, 20টা, তাহলে আরো লাগবে কয়টা, 8টা, এই যে 18টা, তাই এই হচ্ছে 28টা। দেখো নিকেল 28, তাই তো। দেখো তাহলে এটা হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস, তোমাকে বলছে কি নিকেল 2+, তাহলে কি হবে, 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাই তো। সর্বশেষ শক্তি স্তরে তাহলে ডি অরবিটালে কয়টা আছে, 8টা ইলেকট্রন আছে, তাই তো। দেখো তাহলে আমরা দেই ডি অরবিট 8টা ইলেকট্রন। দেখো ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা কেমন হবে একটু বুঝছো,
নিকেলের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে হেক্সা একোয়া নিকেল 2+ আয়ন, হেক্সায়ামিন নিকেল 2+ আয়ন, এদের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড ফলাফলটা কেমন হবে একটু দেখো। ডিতে কয়টা ভাই? 5টা অরবিটাল। ঠিক আছে, 8 ডিতে কয়টা ছিল? 3d 8 ছিল, তাই তো? তাহলে আমরা প্রথমে একটা করে দিয়ে যাব, তাই তো? পরে আর 3টা লাগবে, এইভাবে দিয়ে দিব। ঠিক আছে ভাই, ওকে। তখন কি হবে? এদের শক্তির একটা পার্থক্য দেখো, এদের এটা ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থায় কেমন হবে? এই দুইটা কি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকা, ঠিক আছে? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি ডি জেড স্কোয়ার, তাই তো? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, তাই তো? ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, কি এরা? ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, এরা কেমন হবে? এই যেমন হবে। ঠিক আছে, এইগুলোকে কি বলবো আমরা? নন ডিজেনারেট অবস্থা বলবো। ঠিক আছে, এই ছিল কি ওই যে হেক্সা একোয়া নিকেল 2+ আয়ন, হেক্সায়ামিন নিকেল 2+ আয়নের কি ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এটা ডিজেনারেট অবস্থা, এটা নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, এদের কি হয়? এদের ল্যামডার মান কিন্তু বইলা দিছি এক একটা যৌগে। হ্যাঁ, দেখো হেক্সা একোয়া নিকেল 2+ আয়ন হলে তরঙ্গ দৈর্ঘ্যের মান 500 ন্যানোমিটার, এটা সবুজ বর্ণ দেখাবে। ঠিক আছে, সরি, আর কি হেক্সায়ামিন নিকেল 2+ আয়ন হলে তরঙ্গ দৈর্ঘ্যের মান 445 ন্যানোমিটার, এটা নীলবর্ণ দেখাবে। ঠিক আছে ভাই, এই ছিল কি অবস্থান্তর ধাতুর রঙিনায়ন বা রঙিন যৌগ গঠনের প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।